পাগল তোর জন্যে রে পাগলে মন পাগল, পাগল তোর জন্যে রে পাগলে মন পাগল। মুখে বলি দূরে যা, মন বলে থেকে যা। মুখে বলি দূরে যা, মন বলে থেকে যা। দূরে গেলে মন বোঝে তুই কত আপন। পাগল তোর জন্যে রে পাগলে মন। দর্শক, সময় টিভির বিনোদন আড্ডায় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি তাহমিনা তন্নি এবং আজকে আমাদের সঙ্গে এমন একজন মানুষ রয়েছেন যে মানুষটির গান আমাদের সবার ভীষণ প্রিয়, যে মানুষটি আমাদের প্রিয়। তিনি জনপ্রিয় গায়ক, সুরকার ও সঙ্গীত শিল্পী বেলাল খান। ভাইয়া, ঈদ মোবারক, কেমন আছেন? ঈদ মোবারক। আলহামদুলিল্লাহ, খুব ভালো আছি। সময়টা কেমন যাচ্ছে? খুবই ভালো যাচ্ছে বলতে হবে। একে তো ঈদের আমেজ, নতুন গান রিলিজ হচ্ছে, সব কিছু মিলিয়ে খুব ভালো যাচ্ছে সময়। ঈদ আসলে কেমন কাটলো? ব্যস্ততা কেমন ছিল আসলে? কুরবানির ঈদ বরাবরই যেরকম কাটে, এবারও খুব বেশি ব্যতিক্রম না। কারণ ঈদের দিনটা আসলে এই ঈদুল আজহার ম্যাক্সিমাম সময়টাই চলে যায় ওই কুরবানির পরের যে ফর্মালিটিসগুলো, ওগুলো শেষ করতে করতেই তো আসলে বিকেল হয়ে যায়। তারপরে ফ্যামিলি মেম্বারদের সাথে যেটুকু সময় পাওয়া যায়, এর ভিতরেই দিন শেষ। খুব বেশি যে ঈদের দিনে হইচই করার সুযোগটা ছোটোবেলায় যেরকমটা পেতাম, এখন তো আসলে বড় হওয়াতে অনেক দায়িত্ব নিতে হয়। এখন ওই সময়টা খুব বেশি পাওয়া যায় না। তবে সন্ধ্যার পর টুকটাক বন্ধুবান্ধবদের সাথে আড্ডা দেওয়ার একটা সময় বের করার চেষ্টা করি। একটু যদি শুরুর দিকের কথা জানতে চাই, সঙ্গীত জীবনের শুরুটা আসলে কেমন ছিল? শুরুটা এজ ইউজুয়ালি নতুনদের জন্য যেরকম হয়, আমার ক্ষেত্রে খুব বেশি ব্যতিক্রম তা না। তবে কিছুটা স্বস্তির জায়গা ছিল ওই সময়টাতে। আসলে অনলাইনের এই এত প্ল্যাটফর্ম ওপেন ছিল না। একটা সিস্টেমে গান প্রকাশ করতে হতো। নতুন যেই আসুক তার একটা অ্যালবাম থাকা মানে একটা নিয়ম ছিল। আর আমাকে একটু বাড়তি সুবিধা দিয়েছিল, আমি যেহেতু ঢাকা ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নেয়ার সময় থেকে শুরু করে পুরো জার্নিটায় টিএসসি কেন্দ্রিক, শাহবাগ কেন্দ্রিক। এইখানে আসলে এই যে শাহবাগ টিএসসি কেন্দ্রিক ওই সময়টাতে, আমি বলছি 2003 থেকে 10 পর্যন্ত এই সময়টার কথা। এই সময়গুলোতে এই প্রচুর কালচার যারা মানে কালচার যারা ইনভলভ অথবা যারা আপকামিং কালচার নিয়ে কাজ করবে, গান হোক, নাটক হোক কিংবা সিনেমা হোক, এই মানুষগুলোর আড্ডা কেন্দ্র ছিল এই শাহবাগ কেন্দ্রিক। সবাই সারাদিন যেদিকেই থাকুক, সন্ধ্যার পর এই জায়গাটাতে এসে একসাথে মিলিত হতো। কিংবা ছবির হাটের কথা বললি, তো এই সময়টাতেই আমার এই 8-9 বছর যেহেতু এই এরিয়াটাতে বেড়ে ওঠা, তো প্রচুর মানুষের সংস্পর্শ পাওয়া গিয়েছে, যেখান থেকে নিজেকে আসলে ঝালাই করার সুযোগ তৈরি হয়েছে। আর এর বাইরে নতুনদের জন্য যে এই ধারে ধারে ঘোরা, বিভিন্ন জায়গায় নিজেকে মানে নিজের স্কিল প্রমাণ দেয়া, তারপরে একটা সুযোগের অপেক্ষায় থাকা, এগুলো আসলে খুবই কমন। এগুলো আমার কাছে মনে হচ্ছে যে এখন যেটা মনে হয়, ওই সময়টাতে মনে হতো যে সবাইকে আমি করতাম যে লোকটা তো আমাকে একটু সুযোগ চাইলেই দিতে পারে। কিন্তু একটা নতুনদের জন্য যে এইটা একটা স্টেজ, এই স্টেজ ছাড়া যারা এসছে তাদের এখানে টিকে থাকার ধরন এবং এই স্টেজ যারা পুরোটা কমপ্লিট করে এসছে, এখন বুঝি যে এই স্টেজটা আসলে নতুনদের এই স্টেজ মারিয়ে এই অঙ্গনে কাজ করার মানে মানসিকভাবে প্রিপারেশন থাকা উচিত। যেহেতু এখন সোশ্যাল মিডিয়ার যুগ, সবকিছুই এখন সহজ, কিন্তু আগে তো এই জিনিসটা ছিল না। তখন আসলে এমন কোনো দিন হয়েছে কিনা যে ভেঙে পড়েছেন কোনো কারণে বা হতাশ হয়েছেন? অসংখ্যবার, একবার দুবার না। কিন্তু এখন তো চাইলে আমি আমার মনের এই কষ্ট কিংবা ক্ষোভের জায়গাটা চাইলে আমার ফেসবুক ওয়ালে তো একটু শেয়ার করতে পারি, যেখানে আমার নানান ধরনের মিউচুয়াল ফ্রেন্ড আছে, যারা কম বেশি আমার সম্পর্কে আমার এই কষ্টের জায়গাটা জানতে পারলো। কেউ হয়তো বা একটু বাহবা দিল, কেউ একটু সান্ত্বনা দিল, কেউ একটা উৎসাহ দিল, কেউ একটা লিঙ্ক শেয়ার করলো যে এইখানে চেষ্টা করে দেখ। কিন্তু ওই সময়টাতে এমন অবস্থা ছিল যে আমার এই কষ্টের জায়গাটা আমি ছাড়া কারোর সাথে বলতে পারি না। কাউকে বলে নিজের এই নেগেটিভিটি অথবা নিজের এই বারবার হুচুট খাওয়ার গল্প তো কেউ শুনতেও চায় না, সবাই সাফল্যের গল্প শুনতে চায়। তো সেইখানে
এরকম চাপা কষ্ট নিয়েই আসলে আমাদেরকে মানে এখানে টিকে থাকতে হয়েছে। গানের বিষয় যদি জানতে চাই, ছোটবেলা থেকে কি গান করার ইচ্ছা ছিল? যেহেতু ঢাকা ভার্সিটিতে পড়েছেন আপনি, অন্য কোনো পেশায় যাওয়ার ইচ্ছা ছিল কিনা? আমার চেয়ে বেশি ইচ্ছা পোষণ করতেন ফ্যামিলি মেম্বাররা। তারা ওই নর্মালি বাপ মারা যেরকম চায়, ছেলে পড়াশোনা করেছে, এবার একটা ভালো চাকরি করবে, বিশেষ করে সরকারি চাকরি। এটা আমার আম্মার খুব শখ ছিল। দেন পড়াশোনা শেষ করে আমি বাংলাদেশ বেতারে জয়েনও করেছিলাম। একদম কোইন্সিডেন্টলি একই সময়ে আমার প্রথম যে প্রকাশিত গান পাগল তোর জন্য, সেই গানটা একই সময়ে পরিচিতি পেয়েছে। তো তারপরে রাজশাহী পোস্টিং হওয়ার কারণে আমি মানে চাকরি থেকে লিভ নিয়ে গানটার সাথেই আসলে বসবাস করা শুরু করলাম। যেহেতু পাগল তোর জন্যের এই গানের প্রসঙ্গ চলে এসেছে, সেই গানের পেছনের গল্পটা একটু জানতে চাই। সেই সময়টা আর কেমন ছিল? তখনও হল লাইফ শেষ হয়নি। আমার যতদূর মনে পড়ে অনার্স শেষ হবে, রেজাল্টের অপেক্ষায় আছি। ওই যে ফ্রি সময়টা, তখন আমার যত ক্লোজ বাড্ডি ছিল সবাই আসতো সন্ধ্যার পর। তখন ওই রুকিয়া হলের অপোজিটে, এখন ভাষা ইনস্টিটিউটের ওখানে হাফ বেরি ছিল, ওখানে বসা যেত। ওখানে আমাদের আড্ডার জায়গা ছিল। আমার আরও কিছু ফ্রেন্ড সার্কেল ছিল যারা অন্য অন্য ইউনিভার্সিটিতে পড়তো। ওই ওদেরও ভ্যাকেশন, ওই টাইম মিলিয়ে ওরা ঢাকায় চলে আসতো। ঢাকায় আসলে অনেকে দেখা গেল সারাদিন যেখানে থাকুক, রাতে আমাদের হল শেয়ারিং, মানে আমাদের বেড শেয়ারিং করে আমরা ঘুমিয়ে মানে পার করতাম অন্তত 1-2 রাত, যারা অন্য অন্য ভার্সিটিতে পড়তো। হাবিব নামের এক ফ্রেন্ড ছিল, ও এরকম কানের কাছে প্রায় ঘ্যানোর ঘ্যানোর করতো যে আমি মানে ওর গার্লফ্রেন্ডকেও খুব লাভ করে, তার জন্য পাগল, তার জন্য এই পাগল শব্দটা বারবার বলতেছে, পাগলামি এই সমস্ত, সে ওর পাত্তা দেয় না, এই সেই এইসব করতে করতে হঠাৎ করে মাথায় চলে আসলো এই সুরটা। প্রথমে সুর হয়েছে গানে, পাগল তোর জন্য রে পাগল এমন। আমি তো আসলে র্যান্ডম গান লিখি না, অনেক সময় হয় যে সুর করতে গিয়ে একটা দুটো লাইন, একটা দুটো শব্দ, একটা টাচি ওয়ার্ড সুরের সাথে ম্যাচ করে মানে অজান্তে বের হয়ে আসে। কখনো কখনো যারা গান লিখেন, যাদের সাথে আসলে আমার পুরো গান যাদের মাধ্যমে কমপ্লিট হয়, যে গানটা যার সাথে অ্যাসাইন হই আমি, তার সাথে এই দু একটা শব্দ অনেক সময় বলি, যে রিকোয়েস্ট করি যে এটা রেখে দেন, এই শব্দটা এখানে থাকুক। তো এভাবেই আসলে প্রথমে গানটা সুর তৈরি, তারপরে ফাইনালি জুলফিকার রাসেল ভাইয়ের সাথে যখন এই গানটা সিনেমার জন্য প্ল্যান করলাম, এই গানটার ওই ফার্স্ট দুটো লাইন ওনাকে বললাম, রিকোয়েস্ট করলাম যে এই দুটো লাইন আপনি রেখে দিয়ে বাকি ওয়ার্ডগুলো সাজিয়ে দেন আমাকে। পরে উনি 1-2 দিন টাইম নিল, তারপরে আমাকে লিরিক্সটা কমপ্লিট করে দিল এবং বিকল্প ওয়ার্ডও দিয়ে দিল যে ওনার পছন্দ না পাগল তোর জন্য রে পাগল এমন, এগুলোর পরিবর্তে অন্য শব্দ দিয়েছে। কিন্তু আমি ফাইনালি এই দুটো লাইন রেখে বাকি গানটা কমপ্লিট করলাম। 11তে গানটা রিলিজ হলো, তারপর গানটা সবার পছন্দ হলো। তার মানে কি বলা যায় আপনি আপনার ফ্রেন্ডের প্রেমিকার জন্য গানটি লিখেছিলেন? শুরুটা তাদের ইন্সপিরেশন অনেকটাই কাজ করেছে। তারপরে আসলে আমি তো যেহেতু লিখি না, রাসেল ভাই লিখছেন। জুলফিকার রাসেলের সাথে আমার ভাব বিনিময়টা হয়েছে যে পাগল তোর জন্য আমি এই কেন রাখতে চাই, এটার মানে ব্যাখ্যাটা যখন রাসেল ভাইকে দিয়েছি যে একদম ইনোসেন্ট ইমোশন, যেখানে কোনো খাদ নেই, কোনো লোভ নেই, কোনো টার্গেট নেই, বাট ফল ইন লাভ, এরকম একটা পিওর মানে গান চাই। তো তারপরে এই শব্দগুলো আসলে রাসেল ভাই রাতে যখন উঠে চাঁদ, এই যে কত সুন্দর সুন্দর শব্দ, মানে আমার মনে আছে যে একটা শব্দ আমাকে চেঞ্জ করতে হয়েছে অথবা কোনো শব্দের মানে মিটারিংয়ে একটু ঝামেলা হয়েছে, একদম না। রাসেল ভাই একদম পুরো গানটা এত সুন্দরভাবে লিখে দিয়েছে, আমি শুধু প্রথম যে 2 লাইন, ওটার অল্টারনেটিভ যে লাইনগুলো ছিল ওগুলো বাদ দিয়ে গানটা তৈরি হয়ে গেছে। দর্শকদের উদ্দেশ্যে যদি 2 লাইন এই গানটা একটু গেয়ে শোনানো যায় এখন। পাগল তোর জন্যে রে পাগলে মন পাগল, পাগল তোর জন্যে রে পাগলে মন পাগল, মুখে বলি দূরে যা, মন বলে থেকে যা, মুখে বলি দূরে যা, মন বলে থেকে যা, দূরে গেলে মন বোঝে তুই কত আপন,
পাগল তোর জন্যে রে পাগলে মন পাগল পাগল তোর জন্যে রে পাগলে মন পাগল। বাহ, অসাধারণ। যেহেতু এখন সোশ্যাল মিডিয়ার যুগ, দর্শকদের ভালোবাসা আসলে কমেন্ট বক্সেই বেশিরভাগ পাওয়া হয়, তো আগে তো এই তেমন ছিল না। ভালোবাসাটা কিভাবে পাওয়া হতো দর্শকদের? আগে গান প্রকাশের পরপরই অল্প সময়ের ভিতরে, কারণ একটা চেন অফ কমান্ডের ভিতরে সিডিগুলো সারা দেশে ডিস্ট্রিবিউশন হতো। আই মিন আজকে যে গানটা আমার নতুন গান একটা রিলিজ হলো, উইদিন 2 ডেজের ভিতরে দেখতাম যে কোনো না কোনোভাবেই কারো মাধ্যমেই হোক কিংবা ফোন নাম্বার কালেক্ট করেই হোক কিংবা অ্যাড্রেস হোক, যে অ্যাড্রেসে আমি থাকি, হয়তো চিঠি না হলে ফোন না হলে কোনো একটা মাধ্যমে মেসেজ চলে আসতো যে এই গানটা খুব ভালো হয়েছে, অথবা এই গানটা খুব শুনতেছে, অথবা এই গানটা খুব চলতেছে। সারা দেশে সিডি একযোগে প্লে হতো। এখন যেটা হয় যে একটা গান পপুলার হতে কখনো কখনো সোশ্যাল মিডিয়াতে কোনো একটা বার্ডস ভাইরাল হয়, কিংবা একটা লাইন, একটা হুক লাইন টিকটকে যখন অনেক বেশি ভাইরাল হয়ে যায়, দেন পুরো গানটা মানুষ এই গানটা নিয়ে আলোচনা শুরু হয়। একটা গান রিলিজের পরে এখন এমন না যে রাতারাতি ওভারনাইট গান সারা দেশে ছড়িয়ে যাচ্ছে। এখন একটা গান ছড়াতে মিনিমাম আমার ধারণা যে 1 মাস মিনিমাম সময় লাগে, যে মোটামুটি দেশের বিভিন্ন প্রান্তে গানটা একই সময়ে বাজতে। কিন্তু ওই সময়টা যেটা হতো, ঈদ উপলক্ষে আমার একটা অ্যালবাম রিলিজ হয়েছে কিংবা অনেক অ্যালবাম রিলিজ হয়েছে, সব শ্রোতারাই করতো কি যে টার্গেটেড যে অ্যালবামগুলো সবগুলো একবার শুনতো। একবার শুনে 10টা গানের ভিতরে একটা গান মানে যেটা কমন হতো, যে আমারও একটা গান কমন হয়েছে, যে এই অ্যালবামের একটা গান ভালো লাগছে, কিংবা অন্য অঞ্চলের একটা মানুষের একই গান ভালো লাগছে, আরেক অঞ্চলের একই গান ভালো লাগছে, দেন ওই একটা গান মুহূর্তের ভিতরে সারা দেশের ভিতরে ছড়িয়ে যেত, ওদিন 2 দিন 3 দিনের ভিতরে। ওই সময়গুলোকে এখন মিস করেন? মিস তো করি, ওটার এক ধরনের রিয়াকশান ছিল। এখন গান প্রকাশের রিয়াকশনটা আরও ফাস্ট, কারণ ইউটিউবে আসার সাথে সাথে যেহেতু কমেন্ট সেকশন আছে, সেইখানে একদম নানা মনের, নানা ধরনের, নানা পেশার লোকজন মনের মাধুরী মিশিয়ে যার যা মনোভাব সব প্রকাশ করছে। কোন গানটা আপনার নিজেরই খুব পছন্দের? আমার পছন্দ তো সব গানই, কারণ নতুন গান তৈরির ক্ষেত্রে তো সর্বোচ্চ সব কিছু ভুলে গিয়ে আবার নতুন শুরু করি, মনে করি যে এটাই সেরা। একটা বলতে গেলে আমার জন্য একটু মানে টাফ হয়ে যায়। টাফ হয়ে যায়, যেমন স্টেশন কিংবা পাগল তোর জন্য, কিংবা আমার প্রথম যে অ্যালবাম ছিল আলাপন অ্যালবামের এক মুঠো স্বপ্ন, এই গানগুলো হয় কি প্রচুর গাইতে হয়, মানে দর্শকদের এত বেশি চাহিদা থাকে এই গানগুলো শোনার, তো এই গানগুলোর প্রতি এক ধরনের মায়া। আসলে নিজের সব কাজই আসলে নিজের কাছে প্রিয়। শুধু আমার গান আমার প্রিয় এমনও না, আমার যে কোনো সুন্দর জিনিস আমার পছন্দ। কোন গান বেশি ভালো লাগে, কষ্টের গান নাকি রোমান্টিক কোনো গান? আমার সব ধরনের গানই গাইতে ভালো লাগে। আমার এক্সপেরিমেন্ট করতে যে কোনো কাজ, মানে মানে একদম নতুন জনরা, নতুন টাইপের রিদম, একটা নতুন স্টাইল, এগুলোর সাথে নিজেকে খাপ খাওয়া নেওয়ার যে চ্যালেঞ্জ, ওইটা নিতে আমার বেশি পছন্দ। আপনি একটু আগে বললেন যে কিছু গান দর্শক একদম আলাদা করে ফেলেছে, তার মধ্যে একটা গান হচ্ছে এক মুঠো স্বপ্ন। আমি এখন মানে আমার নিজের জন্যই এখন একটু শুনতে চাই এই গানটা সামনাসামনি। কখনো মনের দিলা, কখনো হয় মেঘলা, যায় না তারে ভুলা, কাটে না যে বেলা একাকী একলা, ভালোবাসায় কি জ্বালা, কাটে না যে বেলা একাকী একলা, ভালোবাসায় কি জ্বালা। অসাধারণ। আমি বলবো যে আমি লাকি। আমি ছোটবেলায় এই গানটা খুবই মানে আমার খুবই ফেভারিট ছিল এখন পর্যন্ত। আজকে সামনাসামনি শুনতে পেরে আমি নিজেকে অনেক লাকি ফিল করছি। গান গেয়ে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন, সেই অনুভূতিটা কেমন ছিল? স্বাভাবিকভাবে অনুভূতিগুলো আসলে খুবই আনন্দের, এবং বিশেষ করে প্রথমবার যখন 2014-তে নেকাব্বরের মহাপ্রয়াণ চলচ্চিত্রের জন্য, ওই সময় আসলে আমি অনেক ইমোশনাল ছিলাম, অনেক কিছু না বুঝে গান ভালো লাগতো, গান করে যেতাম, নতুন নতুন গান করতে খুবই আনন্দ পেতাম। এখনও আমার মানে এরকম নতুন গানের জন্য আসলে অনেক বেশি এক্সাইটেড থাকি আমি।
যখন একদম ডে ওয়ান থেকে গান রিলিজ পর্যন্ত এরকম প্রাপ্তি ওই শুধু মানে আমাকে দায়িত্বশীল করেছে এরকম না, আমার মানে এই যে মিউজিকের জন্য সব কিছু ছেড়ে দেয়া কিংবা মিউজিকে বুঁদ হয়ে থাকা, এই যে তীব্রতা, স্বাভাবিকভাবে এরকম একটা প্রাপ্তি এরকম তীব্রতা আরও বেশি করেছে। বর্তমানে অনেক নতুন শিল্পীরা এসেছে, তাদের সম্পর্কে আসলে কিছু বলার আছে কিনা? এখন তো আসলে ঘরে থেকেই সব কিছু জেনে একদম ফুল ডিসাইডেড হয়েই সবাই একটা কিছু শুরু করে, এমন না যে সে কিছু না জেনে আসতে পারছে, কারণ সব কিছু ওপেন হওয়াতে এখন আমি শুধু যদি আমি বলি যে আমি কারো কাছে যাব না, আমি গান করব, ইভেন আমি ঢাকায়ও থাকবো না, আমি গান করব, প্রফেশনাল গান করব, সেটাও পসিবল। এতটাই মানে অ্যাভেলেবেল আমার চারপাশে সব ধরনের প্ল্যাটফর্ম, তো এবং সব ধরনের টিউটোরিয়াল হাতের কাছে। এই যে সুযোগ, এই সুযোগটা আমার মনে হয় নতুন জেনারেশনের সবার উচিত এই সুযোগে সদ্ব্যবহারটা শিখে আসা। তারপরেও অনেকে আসছে মানে গড গিফটেড একটা ভালো ভোকাল, খুব শ্রুতিমধুর একটা গান সুন্দর করে সামহাও তৈরি হয়ে গেছে, গানটা পপুলার হয়ে গেছে, কিন্তু এখানে টিকে থাকতে হলে যে কিছু বেসিক স্কিল দরকার, কারণ এটা একটা প্রফেশনাল জায়গা, এখানে অনেক আসবে, অনেকে যাবে। এখানে একটা সময়ে ওই শখের জায়গাটা থেকে একটা সময়ে ম্যাচিউর ডিসিশন নেওয়া, ম্যাচিউর লিরিক্স নিয়ে কাজ করা, কিংবা আরও বৈচিত্র্যপূর্ণ গান নিয়ে আসা, একই ধরনের জিনিস যে বারবার মানুষ নতুন নতুন জেনারেশন আসবে তাদের সাথে খাপ খাইয়ে নতুন 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 ক্রিয়েটিভিটি দেখানো, এরকম একটা লম্বা পথ পাড়ি দেওয়ার জন্য আসলে একটু শিখে আসলে মানে খুব কাজে দেয় আর কি, কাজ করতে সুবিধা হয়। বর্তমানে তো ছেলেমেয়েরা দেখা যাচ্ছে যে টিকটক মানে রিলস বানিয়ে ভাইরাল হয়েছে, সেই বিষয়টা নিয়ে আসলে কি বলার আছে আপনার? টিকটকে মিউজিক সেকশনটা আছে, রিলসেও মিউজিক সেকশন আছে। আমি আসলে যেখানে মিউজিক সেকশন থাকে সেগুলো এই পর্যন্ত থাকি, এর বাইরেও যে মিউজিক ছাড়া যে সমস্ত রিলস কিংবা অ্যানাদার কন্টেন্ট, সেখানে আমার খুব বেশি ইন্টারেস্ট নাইও, সেগুলো আমি না দেখার চেষ্টাই করি, স্কিপ করে যাই। সেগুলো নিয়ে আমি আসলে খুব বেশি ভালো বলতে পারবো না, তবে টিকটক আমাদের মিউজিককে, নতুন নতুন গানকে মানে সারা দেশে, দেশ বিদেশ সব জায়গায় ছড়িয়ে দেওয়ার জন্য, একটা গানকে প্রপার প্রমোশনের জন্য টিকটক এখন অনেক সুন্দর প্ল্যাটফর্ম। এটার প্রপার ইউজ যে করতে পারবে সে রেজাল্টও পাচ্ছে। আবার এখানে আমি আসলে ওই যে যেটা বললাম, আমি এখানে যে অংশে মিউজিক থাকে আমি শুধু ওইটুকুতেই থাকি, বাকি অংশ নিয়ে আমার আসলে খুব বেশি ইন্টারেস্ট না থাকার কারণে আমি ওখান থেকে আসলে কি হয় না হয় আমি খুব বেশি বুঝি না। এই প্রশ্নটা একটু করতে চাই যে প্রপার ইউজ কি হচ্ছে আসলে? এটার দুই ধরনের ব্যাখ্যা আছে। আমি যেহেতু মিউজিক করি, আমি আমার মতো ব্যাখ্যা দিলে হয়তো ইন জেনারেল পছন্দ নাও হতে পারে, কারণ সবাই যে মিউজিক লাভার এমন হতো না। কেউ আছে মিউজিক পছন্দ করছে না, কেউ ওই ফানটুকু পছন্দ করছে, তার যার এন্টারটেন যেখানে। আবার আমার রুচি তোমার রুচি নিশ্চয়ই একরকম না, আমার যে কালার ভালো লাগবে, আমার ভালো লাগছে হোয়াইট কিংবা ব্ল্যাক, আরেকজনের ইয়েলো ভালো লাগছে, অ্যান্ড সেই ইয়েলোটা খুঁজে নিচ্ছে। টিকটকটা এমন একটা প্ল্যাটফর্ম যেখানে একসাথে সব আছে, এখানে যার যেটা দরকার যার সে যেটা সেটা দরকার, নিয়ে হ্যাঁ, নিচ্ছে, সে সেটাতে ইন্টারেস্ট হচ্ছে। কাজেই ওর এটা ভালো লাগছে, ওইখানে আমি কেমনে বলি যে এই প্ল্যাটফর্মের দোষ, এটা তো আমি দোষ দিতে পারবো না। দর্শকদের কি উপহার দিতে চান? যদি আরেকজন কাভার করেছিলাম, এই গানটাও সবাই শুনেছিল, তো প্রচুর রিকোয়েস্ট চলে এসছে যে অন্তত এক বছর হয়ে গেল, তো এই বছর যেন একটা নতুন গান কাভার করি। তো আমি যেটা করি, অরিজিনাল ট্র্যাক যাদের যাদের ক্রেডিট ছিল তাদের প্রপার পারমিশন নিয়ে কাভার করি, তো এই কারণে হয়তো একটু সময় লাগে। তো নতুন একটা গান কাভার করেছি, এটার একটা অফিসিয়াল ভিডিও তৈরি করে তারপরে এটাও লঞ্চ করব। বিশ্বাস যে এই গানটা ভালো লাগবে সবার। এত ব্যস্ততার মাঝেও পরিবারকে সময় কিভাবে দেওয়া হয়? পরিবারকে আসলে সময় দেওয়ার যতটুকু দরকার সেটুকু আমরা আসলে যারা সঙ্গীতের সাথে বসবাস করি কিংবা প্রফেশনাল সঙ্গীত নিয়ে কাজ করি তাদের আসলে আমি সত্যি কথা বলতে গেলে সবাই কম বেশি পরিবারের প্রতি একটু ইনজাস্টিস মানে অটোমেটিক হয়ে যায়। তারপরেও চেষ্টা করি যেটুকু সময় থাকে হাতে, বিশেষ করে এখন তো ছেলে মেয়েরা বড় হচ্ছে, ওদের সাথে
যতটুকু সময় দেওয়ার চেষ্টা করি। আর ছুটি ছাটার দিনগুলোতে কিংবা কখনো কখনো এই এই যে গ্রামে ঘুরতে যাওয়া, অথবা যখন খুব বেশি আসলে টানা কাজ করি তখন হুট করে একদমই কাউকে না জানিয়ে মানে একদিকে চলে যায় ফ্যামিলি নিয়ে। এভাবেই সময় আসলে একদম আয়োজন করে যে সময় দেওয়াটা সেটা আসলে হয়ে ওঠে না। হয়ে ওঠে না। দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলার থাকে। সময় টিভিকে ধন্যবাদ এমন সুন্দর আয়োজনে আমাকে সাথে রাখার জন্য। আর সময় টিভির মাধ্যমে দেশ বিদেশের বাংলা গানের সকল দর্শকদের আমি বলতে চাই, আমরা যারা আসলে নতুন জেনারেশনের যারাই গানের সাথে জড়িত অথবা নতুন নতুন গান আপনাদেরকে উপহার দেওয়ার চেষ্টা করি, এই প্রতিটা নতুন গানের পেছনে আমাদের অনেক একটা লম্বা সময় পার করে একটা গান আপনাদের জন্য তৈরি করতে হয়। তো আমি জানি অনেক কন্টেন্ট প্রতিদিনই রিলিজ হয়, তো সেইখানে যেসব গান আসলে যেসব গানের ভেতর বাংলা সংস্কৃতির শুদ্ধ কিংবা একটা সুন্দর রুচি কিংবা নতুন জেনারেশনকে ইন্সপায়ার করার জন্য কিছু না কিছু থাকে, সেই গানগুলোকে আপনারা একটু একটু মানে বেশি যত্ন নিয়ে শেয়ার করবেন, ছড়িয়ে দিবেন, চারপাশে বলবেন। আর সবাইকে আবারও ঈদের অনেক অনেক শুভেচ্ছা। ঈদ মোবারক। সবাই ভালো থাকুন। থ্যাংক ইউ।